মাহফুজের উপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন তারেক জিয়া সাকসেসফুল এবং জামাত ইসলাম পিঠ পেতে দিয়ে বিএনপি যেন সাকসেসফুল হয় তার ব্যবস্থা করে দিচ্ছে। এই নাটকের দৃশ্য ছিল গতকালকে সারাদিন। তো এটা শুধু উপদেষ্টা মাহফুজ আলমের বোতল ছুঁড়ে মারা হয়েছে কিনা উটুক না, আসলে এটা হলো ঘটনা শেষ হয়েছে কি দিয়ে, এটা হলো সেই ঘটনা। আপনারা দেখেছেন গতকালকে মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় একটা বোতল ছোড়া হয়েছে। এই বোতলটা কারা ছুড়েছে, কাদের নির্দেশে ছোড়া হয়েছে, যদিও জামাতের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, কারণ জামাতের সাথে মাহফুজ আলমের একটা বাক যুদ্ধ চলছে। সেই বাক যুদ্ধের কারণে মাহফুজ আলম নিজেও সন্দেহ করেছেন জামাত এই কাজটি করেছে। তো আমরা দুইটা ভিডিও দেখবো, সেখান থেকে বোঝার চেষ্টা করবো আসলে মাহফুজ আলম কি বোতলটা কারা নিক্ষেপ করেছে। গতকালকে সারাদিন অনেক ঘটনা ঘটেছে। দিন শেষের ঘটনাটা হলো উপদেষ্টা মাহফুজ আলমের মাথার উপরে বোতল ছুঁড়ে মারা। প্রশ্নটা করা হয়েছে সেখান থেকে। মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ, সামাজিক মাধ্যমে চলছে পাল্টাপাল্টি দোষারোপ, সব মিলে এরকম অবস্থার শিকার হওয়াটাকে কিভাবে দেখছেন? না, প্রশ্নটার ভিতরে একটা আছে, সমস্যা আছে। সমস্যাটা হলো কালকে সারাদিনে কি ঘটছে সেটাই মূল্যায়ন করাটা মূল জরুরি বিষয়। এটা মূল্যায়ন না করলে মাহফুজের মাথায় বোতল মারছে কিনা ওটা দিয়ে বিচার করা যাবে না। সারাদিনের ঘটনাগুলিরও আবার সার কথাটা হলো যে রিয়াকশন। কিসের রিয়াকশন? তার আগের দিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার এক দুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। সে এটা হলো রয়ের পাল্টা প্রতিক্রিয়া, র অর্গানাইজড একটা প্রতিক্রিয়া। র অর্গানাইজ প্রতিক্রিয়া এক্সপ্রেসড বাই, প্রকাশিত হয়েছে যা বিএনপি এবং জামাতের উদ্যোগে। মূলত সেদিক থেকে বিএনপি তারেক জিয়াদের উদ্যোগটা বোকা উদ্যোগ, স্যাবোটোজের উদ্যোগ, ধ্বংসাত্মক পদক্ষেপ নিব আর কি। আমরা গন্ডগোল করব আজকে। আমরা চলতি ভাষায় যেরকম বলি, এটা হলো সেই গন্ডগোল করবার উদ্যোগ। দিন শুরু হচ্ছে তিনটা ঘটনা দিয়ে। প্রথম ঘটনা হলো ছাত্রদের, এক ছাত্র মারা গেছে। সো কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে ভিসি পদত্যাগ করতে হবে। সকালবেলায় এটা এলান জারি করে তারা ফেসবুকে। ভিসি প্রক্টর, প্রথমে ছিল ভিসি, পরে প্রক্টরের সাথে যুক্ত হলো, এখন তাদের পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে? ছাত্র মারা গেছে। সাংঘাতিক ব্যাপার। ছাত্ররা কি এরকম যে তারা দুনিয়ার যেখানে থাকুক, বাংলাদেশের মধ্যে তারা মারা গেলে এটা ভিসিকে পদত্যাগ করতে হবে, এরকম জিনিসটা? ছাত্ররা কি মানে ইমমর্টাল, তারা মরবে না বা তারা কোনো আক্রান্ত হবে না? বিশেষ ধরনের মানুষ। যেখানে গিয়ে মারা গেছে সেই ইনসিডেন্টাল স্পেসটা হলো ঢাকা ইউনিভার্সিটির এখতিয়ারেরও বাইরে, এটা সোহরাওয়ার্দী পার্কের ভিতরে। সোহরাওয়ার্দীর দায় দায়িত্ববোধ সম্ভবত গণপূর্ত বিভাগের। এছাড়াও এই ভিসি তো দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকের প্রবেশ কন্ট্রোল করতে চাইছিল, তখন তো বাধা দেওয়া হয়েছিল। তখন কি হয়েছিল? তাহলে মূল বিষয়টা হলো তারা একটা গন্ডগোলের ইস্যু খুঁজতেছে যে তাদেরকে এখন পাল্টা প্রতিক্রিয়া দেখতে হবে। কেন? আগের দিন এই আন্দোলনের সময়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের দিন শেষে একটা পুরা দিন বিএনপিকে মন মরা হয়ে বসে থাকতে হয়েছে। আমরা আনন্দিত বলে মির্জা আলমগীরের বক্তৃতার পরে মানুষের হাততালি দিচ্ছে, মজা করছে, টিটকারি দিচ্ছে। মির্জা আলমগীরও কথাটা বলতে গিয়ে নিজেরই টিটকারি লাগছে নিজেকে, এটা কি করতেছে। আগের দিন বলতেছে যে আমরা এটার কোনো পক্ষ না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না জনগণ বিচার করবে। এর উপরে তো আর একটা গন্ডগোল পাকাইছে, বিচার আর নিষিদ্ধ দুটাকে মাখাইছে। এটা সবাই করছে। আওয়ামী লীগের বিচার আর আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া দুটো এক না। তো নিষিদ্ধতে ইমিডিয়েট এক্সিকিউটিভ অর্ডার হবে, বিচার করতে চাও তো বিচার হতে সময় লাগবে। বিচার করা ইউনিট সরকারের কাজ না, বিচারটা বিচারালয়ে হবে। কিন্তু সব কিছুকে মাখায় বিচার আর নিষিদ্ধ হওয়া যেন একই জিনিস, এইটা বলে বিবৃতি দেওয়ার চেষ্টা করছে। পাক্কা দুইটা দিন, 11 তারিখে
আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, 12-13 জুড়ে এরকম চলছে। কিন্তু কিছুতেই সুবিধা করতে পারছিল না বিএনপি, তার হিত ইমেজ এটা তো শেষ হয়ে গেছে, মরালি একদম ডাউন। এটা তার কর্মী সমর্থকদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, এরকম একটা বিএনপি হয়ে গেছিল। ফলে এটা ফিরিয়ে তো না, দায়িত্ব তো নিবেই। সেই হিসেবে তারা জামাতকে উস্কায়, জামাতে কাজ দেয়। আসলে সেটা দিয়েও খুব একটা লাভ হয় নাই। ঝগড়া লাগায় দেওয়া গেছে এনসিপির সাথে জামাতের, একটা গায়ে পড়ে ঝগড়া আর কি, গোলাম আজমের বাংলাদেশ কিনা। তাতেও দেখা গেছে আবার এই গোলাম আজমের বাংলাদেশ বলাতে জামাত বলছে গোলাম আজমের বাংলাদেশের স্লোগান, আর সন্ধ্যেবেলায় অ্যানি টিটকেরি দিতে আছে, এটা খুব খারাপ কাজ হয়েছে, গোলাম আজমের বাংলাদেশ বলে কিছু নেই, এটা বলা ঠিক না। তাহলে কি হইলো আর কি? বিএনপির চোখে, বিএনপির মুখ দিয়া জামাত গালি খাইছে, সব গালাগালি পিঠে নিছে বিএনপিকে বাঁচানোর জন্য। কি করবে? ওস্তাদ তো একই ওস্তাদের হুকুম, এটা সে কাজ তারা করছে চোখ বন্ধ করে। এইভাবে চলছিল। এখন গতকালকে মাঠে নামটা হলো যে তারেক জিয়াদের 3টা প্রোগ্রাম হচ্ছে কালকে। কি কি? একটা তো বললাম স্টুডেন্টদের মারা গেছে, সে কোথায় সোহরাওয়ার্দী, বারে বারে বলতেছি। এইটাকে দায়ী করা হয়েছে যে এটাই ভাইস চ্যান্সেলর এটার সঙ্গে দায়ী। আচ্ছা, এরপরও কি এটা নিয়ে কোনো পুলিশ অ্যাকশন হয় নাই? অবশ্যই হয়েছে। না, ওগুলো কিছু বিবেচনা করা যায়। আমরা একটা ইস্যু পাইছি, এখন এটা ব্যবহার করতে হবে। আমাদের সাম্য কেন মারা গেল, এইটা দিয়ে চলছে উত্তেজনা তৈরি করা। এই যে বললাম আমরা গন্ডগোল করবো আজকে, এর সাথে এবার যুক্ত হয়েছে আরো 2টা জিনিস, মজার জিনিস। খালি মনে করে দিই ঘটনাটা, সেম ঘটনা তারা আগেও করছে। কোথায়? ওই 7 কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার বিশ্ব নিয়ে, এগুলো হাতে পালা পোষা ইস্যু আর কি। তিতুমির কলেজ দিয়ে কি হয়েছিল ফাইনালি? জিনিসটা ছিল 7 কলেজের ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তিকরণ। সেখান থেকে তারা টেনে আলাদা জিনিসটা নিয়ে যায়, শুধু তিতুমির কলেজকে ইউনিভার্সিটি ঘোষণা করতে হবে। এমন তার অত্যাচার যে রেল লাইন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মহাখালীর রাস্তা তো বটে, রেল লাইন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তারপরে যখন এরা ডেকে নিয়ে আসছে যে এরা এখন মার খাওয়া ছাড়া থামবে না, এবং ঠিকই তাই হলো। শিক্ষামন্ত্রী ঘোষণা করলে এটা অসম্ভব এই দাবি পূরণ করা। একটা দেশের সমস্ত কলেজকে কি শিক্ষা বিশ্ববিদ্যালয় বানাতে যাবে? এক তো হলো ফান্ডের সমস্যা আছে, নিশ্চয়ই কোন সরকারের ফান্ড অফুরন্ত না, না তার টিচার বা অন্য স্টাফ বা অন্যান্য সুবিধা অসুবিধা মেলা দিক আছে। তিতুমির কলেজগুলোর তিতুমির কলেজের চেয়ে বহু পুরনো বড় বড় কলেজ আছে, তাদেরকে তো বিশ্ববিদ্যালয় করা হয় নাই। বহু পুরনো ডিস্ট্রিক্টের, রাজশাহী যেমন, বরিশালের ব্রজমোহন যেমন, এরকম বহু নাম করা কলেজ আছে যেটা ব্রিটিশ আমলে তৈরি। সেগুলোকে ফালাই দিয়ে একালের এই সেদিনের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিবে, এটা হবে? তখন ওটা আবার একটা আন্দোলন শুরু হবে। স্বভাবতই তখন এটা মাইট দিয়ে ঠান্ডা করতে হয়েছে। ঠান্ডা হওয়ার পরে যে দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আর তিতুমির কলেজের কেউ নেই। তাহলে জিনিসটা কি ছিল? এটা ছিল অ্যারেঞ্জড। আমার যেটা নিয়ে গন্ডগোল করব আমি শহরে, তার ইস্যু হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছিল। মাইদর খাওয়ার পরে তাদের হুঁশ আসছে। সেম ধরনের ঘটনা তৈরি হয়েছে কালকে 3টা। এরপরে ডাকা হয়েছে জগন্নাথ কলেজকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। দাবি কি? দাবি ইন্টারেস্টিং, মজাগুলো দেখেন। কালকে 3 দিনের 3 সংগঠনের প্রোগ্রামে দাবিগুলো কি কেউ খেয়াল করতেছে না। স্টুডেন্ট রাস্তায় নামলে একেবারে ভগবান নেমে আসছে আর কি। এখন তাকে জায়গা দিতেই হবে, কিচ্ছু করা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি হলো কি? বিশ্ববিদ্যালয় করার পরে এটা আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। কথা খেয়াল রেখেন, এটা পাকিস্তান আমল থেকেই প্রচলিত। বহু ইউনিভার্সিটি আছে আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, শুরু থেকে ঘোষণা করে দেওয়া থাকে। জাহাঙ্গীরনগর যেমন শুরু থেকে এটা আবাসিক বিশ্ববিদ্যালয়। ঢাকা ইউনিভার্সিটি পরিষ্কার করে লেখা নাই, দিতেও পারে, সিট থাকলে পাবেন, না থাকলে কিছু করার নাই। আপনাকে সিট দিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা আপনাকে ভর্তি করে নিলে আপনাকে সিট দিতে বাধ্য না সে। অনেক ইউনিভার্সিটির নিচে পরিষ্কার করে লেখা থাকে, এই যে ভর্তি পরীক্ষা আবেদন করতেছেন, আপনাকে ভর্তি নিতে দিলে আপনাকে হলে সিট দিতে বাধ্য না। বুয়েটও একটা কালে গেছে হলের সংকটে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের মতন গরিব দেশে তো এটা আরো বেশি স্বাভাবিক।
এগুলো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যে একটা ইউনিভার্সিটিতে সবাইকে আবাসিক সুবিধা দেওয়া যাবে কি যাবে না। এটা খুব সহজ কাজ না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি হলো তাদের একটা প্রজেক্ট আছে, ইউনিভার্সিটি হলে পরে সিটের জন্য হলটা, এগুলো একটা প্রজেক্ট আছে, এগুলো দেরি হচ্ছে, সরকারি অফিসে বুঝেন আওয়ামী লীগের আমলে এটা ঘোষণা করে দিয়ে খালাস, এটার বাস্তবায়ন ছিল না, টাকা পয়সা তো ছিল না, অর্থনীতি ভেঙে পড়ছিল, ফলে তার প্রজেক্ট বাস্তবায়নে দেরি হয়ে গেছে। এখন ওটা নিয়ে তারা দাবি তুলছে যে যেহেতু হল নাই তাই আমাদেরকে এখন ভাতা দিতে হবে। আচ্ছা কোন তো দেখি, হলে থাকার ভাতা দিতে হবে, হল থাকতে দিতে পারছে না। তাহলে প্রথম কথা হলো লিগেলি যদি আসেন, আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে না মানে কি আপনাকে হলে সিট দিতে বাধ্য? আপনি কোথেকে কোথায় আসতেছেন? এটা হলো অনেকটা এরকম যে পুরা বাংলাদেশের লোকে সবার স্বাস্থ্য চিকিৎসা ফ্রি করে দিবে সরকার, দিতে কি বাধ্য? দিতে বলে তো খুবই ভালো, যে এটার সঙ্গে সরকারের আয় ব্যয়ের সম্পর্ক আছে না। পুরা এই চিকিৎসার দায় দায়িত্ব, ফ্রি চিকিৎসার দায় দায়িত্ব কি সরকার নেওয়ার যোগ্য হয়েছে? This is a very important factor, crucial factor. সবাইকে চাকরি দেওয়া দরকার, ডেফিনেটলি দরকার, কিন্তু সবাইকে চাকরি দিতেই পারবে সেটা কি সরকারের বাধ্য? সবাইকে বেকার ভাতা দিতে হবে, এটা কি বাধ্য? এই সবগুলো নির্ভর করে রাষ্ট্রের আয়ের উপরে, রাষ্ট্রের আয়ের সামর্থ্যের উপরে। এখন সামর্থ্যের দিকগুলোকে আমি খেয়াল করুন, আমি ছাত্র, সেই জন্য আমাকে দিতেই হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দাবিতে গেছে, তাদেরকে এখন ভাতা দিতে ব্যবস্থা করে। তারা জানে এই সারাদিন এখানে বৃষ্টিতে ভিজলে এটাতে কিচ্ছু হবে না, তা সত্ত্বেও যেহেতু অর্ডার হয়েছে আজকে আমরা গন্ডগোল করব, ওটা তাই। সেই জন্য থার্ডটা আসেন, থার্ডটা ইন্টারেস্টিং, অনেকে খেয়াল করেছেন, অনেকে হয়তো করেন নাই। ওখানে যারা হাজির ছিল তাদের ড্রেসের একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। তাদের ড্রেসগুলো হলো কচি কলা পাতা ধরনের, সবুজ ধরনের। এই সবুজ পোশাক পরা ছেলে বা মেয়েগুলা এরা কারা? এরা হলো একটা ডিপ্লোমা কোর্সের, সার কথা হলো ডিপ্লোমা কোর্স, তাদের ডিপ্লোমা, নার্সিং এর ডিপ্লোমা। এবার এটার নানা সাবডিভিশন আছে, যে কেউ কেউ মিডওয়াইফারি মানে বাচ্চা প্রসব করানোর কাজে ডাক্তারদের হেল্প করা, ডিপ্লোমা। এটা ডিপ্লোমা মানেই হলো মূল ডাক্তারদের টেকনিক্যাল হেল্প করা, এই ধরনের ইনস্টিটিউটে। প্রথম কথা হলো এটা একটা কমপ্লিটলি প্রাইভেট ইনস্টিটিউট। আরেকটু স্পষ্ট করে বললে, এটা 2006 সালের দিকে ওই সরকারের আমলে পারমিশন নেওয়া, এটা জামাতের প্রতিষ্ঠান। এটা যারা জামাত করে সেই ধরনের লোকেদের উদ্যোগ। এটা তাদের পাশ করা এই ইনস্টিটিউটটা, তাদের দাবি খেয়াল করে দেখেন, বেশিরভাগ লোক কিন্তু কালকে খেয়ালই করে নাই যে এই সবুজ পোশাক পরা মেয়েগুলা, ছেলেগুলা, তাদের দাবি কি আসলে? তাদের দাবি হলো তাদের কোর্সটা তো ডিপ্লোমা কোর্স, এখন এটাকে অনার্সের মর্যাদা দিতে, মানে এটাকে গ্র্যাজুয়েশন হিসেবে দেখতে হবে, গ্র্যাজুয়েট হিসেবে দেখতে হবে। সেম ঘটনা করছিল বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এককালে। বাবা কথাটা তো সোজা, আপনি ডিপ্লোমা কোর্স করার পরে এটাকে আপনার ডিক্লেয়ার করে দিলে হবে নাকি? এটা কি এত সোজা? এর কোয়ালিটির দিক আছে তো, তার থেকেও বড় কথাগুলো আপনি কাকে নাড়বেন? আপনি রুগী নাড়বেন, রুগী নাড়তে গিয়ে যদি মেরে ফেলা আপনার অযোগ্যতার জন্য, এটা খালি ডিক্লেয়ার করে দিলেই হবে? তাহলে আর অনার্স করে, অনার্স ইঞ্জিনিয়ার মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার দরকারটা কি? আপনি ফাইনালি এটা কী করে সলভ হয়েছে ওদিক টাকা দেখেন। আলাদা একটা ধরনের ইনস্টিটিউট খোলা হয়েছে, আলাদা একটা ইউনিভার্সিটি খোলা হয়েছে, যেটা হলো যারা ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা, সেখান থেকে যেন তারা ভর্তি হতে পারে। অনেকটা পাস কোর্সে আগের দিনে পাস করে ইউনিভার্সিটি থেকে 2 বছরের মাস্টার্স করলে পরে এরপরে ইকুইভ্যালেন্ট হবে। সার কথা হলো এটার স্টাডির টাইমটা বাড়াই দেওয়া ছাড়া তো কোনো পথ নাই। ডিপ্লোমা ইনস্টিটিউটগুলা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো নিজে নিজেই অনার্সের ইনস্টিটিউট বা গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তা কখনো হয়, এর হওয়াই সম্ভব না। তাহলে এটা যদি প্রাইভেট ইনস্টিটিউট হয় একটা, তো প্রাইভেট ইনস্টিটিউট সরকারের কাছে অ্যাপ্লাই করবে, ইউনিভার্সিটি মানে তাদের ইনস্টিটিউটের দক্ষতা বাড়াবে,
তা তো হয়ে গেল। তো সেগুলোর কিছুই না করে আপনি রাস্তার দ্বারা মিছিল করবেন যে আমাকে গ্র্যাজুয়েশন দিয়ে আপনাকে গ্র্যাজুয়েট বলে ঘোষণা করতে হবে? খেয়াল করে দেখেন, প্রত্যেকের দাবি এমন এমন দাবি যেটা বাস্তবায়ন করা অসম্ভব, এবং তারা নিজেরাও জানে যেটা বাস্তবিত হবে না। তাহলে এটি চাপ দেওয়ার দের কি আছে এখানে? খেয়াল করে দেখেন, বলতেছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাশের পরে প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিতে হবে। বুঝতেই পারতেছেন, এটা ডিপ্লোমা, ওরা নিজেরাই বলছে একটা ডিপ্লোমাকে কি করে ডিগ্রি কোর্স হিসেবে স্বীকার করবে? কথা কোনো তাল নাই। যেটা যেখানে হওয়ার কথা সেখানে দাবি না করে, এটা তো প্রথম কথা, এটা প্রাইভেট ইনস্টিটিউট, তাহলে প্রাইভেট ইনস্টিটিউট সেই ধরনের লোক নিয়োগ দেখ, তার কোর্স বাড়াক, এটা তো সহজ পথ। এরপরে কি তারা অ্যাপ্লাই করবে? মেডিকেল গুলোকে যারা যারা স্বীকৃতি দেয় সরকারের যেই বিভাগ, সেখানে অ্যাপ্লাই করবে। আরও ব্যাকগ্রাউন্ডটা বলে দিই এইবার। এই যে গত কোভিডের সময় যে টিকা লাগছিল, এই টিকা কারা দিছিল খেয়াল করেছেন কিনা? ঢাকা শহরে যারা টিকা নিয়েছিল তারা সবাই টিকা নিয়েছিল এই সবুজ গাউন পরা, সবুজ পোশাক পরা মেয়েদের কাছ থেকে। কেন? কারণ এটাই আমাদের ডাক্তার মালেক, ডাক্তার তো না, স্বাস্থ্যমন্ত্রী মালেক, তার সাথে এই ইনস্টিটিউটের একটা চুক্তি হয়েছিল। তো ভালো খাতির ভালোই ছিল। তো সেই সময় কেন এটা নিয়ে আনেন না মালেক সাহেবের কাছ থেকে? এই সরকারের বয়স তো এখনো 10 মাসও হয় নাই। এইখানে এসে আপনার রাস্তায় নেমে গেলেন আন্দোলন, এটার কারণ কি আসলে? মজা না? হেভি মজা। তাহলে কালকে সারাদিনের 3টা মুভমেন্টই ছিল আসলে আমরা আজকে গন্ডগোল করবো মুভমেন্ট। কেন? আমরা হেরে গেছি, আওয়ামী লীগ সিদ্ধ হয়ে গেছে। সাহেব সিদ্ধান্ত দিয়েছে যে আপনাদেরা আওয়ামী লীগকে বাঁচিতে আর নাই, তাই আমরা এখন গন্ডগোল করব, দিবস পালন করব। কালকে সারাদিনটা এভাবে কাটছে। তাহলে দিন শেষে শুধু মাহফুজ আলমের মাথায় বোতল পড়ছে, ডেফিনেটলি খারাপ এটা, আর তারা বিরত দেখানোর তো কিছু নাই। তার উপরে সে কি স্টুডেন্টদের কেউ, মানে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ না, তার শিখেছে কেন? এমনিতেই সে উল্টাপাল্টা বয়ান দিয়ে ইউনূস সরকারকে বিপদে ফেলা রাখছে। প্রায় সে বক্তৃতা দেয় ইসলামী রাজনীতি কি করা যাবে কি করা যাবে না, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হবে কি হবে না। আচ্ছা, এগুলা কি ইউনূস সাহেবের এজেন্ডা? তো এগুলো নিয়ে আপনি মন্ত্রী হয়ে এসে বক্তৃতা দিতে পারেন কেন? এগুলো বুঝেন আপনি? এগুলো যথেষ্ট বুঝার ধারণা আছে আপনার? আপনি কি মনে করেন আপনি এটা অমুক করা যাবে না, এটা বললেই সমাজের এই ধরনের চিন্তা থাকলে সব মাথা নত করে বসে যাবে? যেই ইস্যুটা ইউনূস সাহেবের না, সেই ইস্যুর মধ্যে আপনি ঢুকান কেন ইউনূস সরকারকে? এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার ভিতরে এটা কি ইস্যু? সমাজ জানে ভালো করে কোনটা করা যাবে কোনটা জানে না, তার মনে তর্ক বিতর্ক মিথস্ক্রিয়া ওখানে হবে। এটা সব দায়িত্ব আপনার কেন নাকি? আর আপনি এগুলো নিয়ে ইসলামের কোন রাজনীতি হবে না, কোন ধারা হবে না হবে, এগুলো নিয়ে আপনি বলার কি? আরে বুঝেনি না এগুলো নিয়ে কি করে কথা বলতে হবে? আপনি যেটা করতেছেন, আপনি নিজে আরেকটা ইসলাম খাড়া করতেছেন। ফ্যাকড়া শেষ নাই ইসলামের, আপনি আর একটা ফ্যাকড়া খাড়া করতেছেন। আরেকটা ফ্যাকড়া খাড়া করে বাকি সব ফ্যাকড়া চলবে না, এটা বলা কোনো মানে হয় না। আগে নিজে ফ্যাকড়া হওয়া বন্ধ করেন। আপনাদের গুরুরা এই কাণ্ড করছে, আগে ওগুলো বোঝার চেষ্টা করেন। যারা বলতেছে তারা কথা ঠিক বলছে কি ঠিক বলছে না, তারাও তো আসলে আজকে আমরা গন্ডগোল করবো টাইপের লোক তো আসলে। প্রথম কথা গেল আপনার অনধিকার চর্চা, কোন ইসলামী রাজনীতি চলবে না চলবে এইসব নিয়ে কথা বলতে চাওয়া। আপনি গন্ডগোল লাগাইছেন জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় সমালোচনা করতে গিয়া। সেখান থেকে আসছে যে গোলাম আজমের বাংলাদেশ হবে কি হবে না, এইসব নিয়ে স্লোগানকে সমালোচনা করতে পুরো জিনিসটা আপনি মাথায় ফেলেছেন। তারপরে আশ্রয় নিয়েছেন কোথায়? সিপিবি বিএনপিকে সাথে নিয়ে মোমবাতি জ্বালায় জাতিসংগীত গাইতেছেন। বুঝছেন এবার কি থেকে কি হয়েছে? গন্ডগোল কমানোর সামর্থ্য নাই, মুরুদ নাই, উল্টা গন্ডগোল বাড়াইতেছেন। যারা গন্ডগোল করতে চায় তাদেরকে হেল্প করে ফেলাইছেন না জেনে। ইউনিভার্সিটির এই গন্ডগোল আপনি করে গিয়ে কি লাভটা হয়েছে? আপনার যাওয়ার পরে কি হয়েছে? এটা
কোনো কিছু মূল্যায়ন নাই। ইউনূস সাহেব আপনাদের বেলা ছাড়, মানে আপনারা তো দেবতা, একদম ছাত্র নেতা না, যা খুশি করতে পারে। তার সার কথাটা কি হইলো আসলে? সার কথাটা র দিচ্ছে, তারা ঠিকই গন্ডগোল করতে পারছে। ওরে বাবা রে বাবা, প্রায় সরকার পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল কালকে, এরকম একটা চিন্তা। হ্যাঁ, সাকসেসফুল, তারিক জিয়া সাকসেসফুল, এবং জামাত ইসলাম পিঠ পেতে দিয়ে বিএনপি যেন সাকসেসফুল হয় তার ব্যবস্থা করে দিচ্ছে। এই নাটকের দৃশ্য ছিল গতকালকে সারাদিন। তো এটা শুধু উপদেষ্টা মাহফুজ আলমের বোতল ছুঁড়ে মারা হয়েছে কিনা উটুক না, আসলে এটা হলো ঘটনা শেষ হয়েছে কি দিয়ে, এটা হলো সেই। দর্শক, গত রাতে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো, তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির, সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে, অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে আজকে এসে। আজকেও জগন্নাথের শিক্ষার্থীরা সারা দিন আন্দোলনে, এখন পর্যন্ত আন্দোলনে, যখন এই ভিডিওটা করছি তারা জায়গা ছাড়বে না, গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম গতকাল স্পষ্ট রাতেই বলেছিলেন যে এই চলো যমুনায়, চলো যমুনা মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট আর তিনি হতে দেবেন না। সেটা তার কথা নাকি সরকারের কথা সেটা অবশ্য ক্লিয়ার করেননি, কিন্তু তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন চলো চলো যমুনায় চলো, যমুনা যে যমুনার সামনে যে বসে পড়া, যমুনা অ্যাটাক করা, এই ধরনের কর্মসূচি তিনি আর হতে দেবেন না। আর সেটা যদি হয় তাহলে এক ধরনের ভালোই, কিন্তু মাহফুজের উপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি এর প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো সেটা নিয়েও অনেকে আলোচনা করছেন। এদিকে সাংবাদিক জুলকারনাইন শাহের মাহফুজ আবদুল্লাহ এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বাগ বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো অনেকটা মানে মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আবদুল্লাহর বিপক্ষে চলে যায়। কি হলো, কি হচ্ছে এখন পর্যন্ত সেই বোতল নিয়ে মিছিল, বোতল নিয়ে মিম, বোতল নিয়ে নাটক, এত কিছু কেন হচ্ছে? কেন মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলমকেই আক্রমণ করা হচ্ছে বারবার? পেছনের কারণ কি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন। তো ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা। গত রাতে তার মাথায় বোতল মারা হয়েছে, সেই খবর তো আমরা সবাই জানি। এরপরে ব্যাপারটা ভাইরাল হয়েছে, সেটা নিয়েই আলোচনা। সেই কাণ্ডের পরে মাহফুজ আলম একাধিক জায়গায় কথা বলেছেন এবং সেই কথাবার্তার এক পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলাপচারিতা করেছেন। সেই আলাপচারিতায় মাহফুজ আলম অনেকটা শাউট করেছেন। তিনি শিক্ষকদের, এই শিক্ষকরাও এর সঙ্গে জড়িত, যে ছাত্ররা এর সঙ্গে জড়িত তাদেরকে তিনি চেনেন এটা বলেছেন। শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন এদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার, তাদেরকে বহিষ্কার করা, তাদেরকে আলাদা করে দেওয়ার, নতুবা এই ব্যাপারটা তিনিই দেখবেন। এবং এটাও বলেছেন যে সরকার এবং প্রশাসনকে যেন শিক্ষকরা সহযোগিতা করে, সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিলে শিক্ষক যেন এর বিপক্ষে চলে না যায়, এরকম কথা বলেছেন। শিক্ষকরা তাকে অনুরোধ করার পরেও তিনি বলেছেন আমি আপনাদের কোনো কথা শুনবো না স্যার। বাকবিতণ্ডা করেছেন, শিক্ষকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন এবং সেটা সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের। এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে আরও বেশি সমালোচিত হচ্ছেন মাহফুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং এর বাইরেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে কেন তার বিরুদ্ধে ছাত্র সমাজ ক্ষেপল, এই অডিও ক্লিপই সেটা প্রমাণ করে। তিনি এটাও বলেছেন যে তার উপরে যেভাবে হামলা হয়েছে সেটাই, সেই আচরণই প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে পুলিশ যে
হামলা করেছে, পুলিশ যে আচরণ করেছে সেই আচরণটা ঠিক ছিল, সেই আচরণের জাস্টিফাই করেছেন তিনি। অর্থাৎ জগন্নাথের ছাত্রছাত্রী শিক্ষকদের পুলিশের যে আক্রমণ, পুলিশ দ্বারা যে আক্রমণ, সেই আক্রমণটাকে জাস্টিফাই করেছেন মাহফুজ আবদুল্লাহ, সেটারও সমালোচনা হচ্ছে। আজকে সারাদিন আমরা দেখেছি বোতল নিয়ে নানা রকমের কাণ্ড। জগন্নাথের শিক্ষার্থীরা বোতল নিয়ে মিম তৈরি করেছেন। মাহফুজ যেভাবে যে জায়গায় বোতলের আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই জায়গায় নাটক তৈরি করা হয়েছে, সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, বোতল দিয়ে স্লোগান করা হয়েছে, সেই স্লোগান বিভিন্ন দিকে প্রদক্ষিণ করেছে। যমুনার পাশে যে জমায়েত চলছে সেই জমায়েতে বোতল নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। সব মিলিয়ে অবস্থা একটা ম্যাচাকার অবস্থায় চলে যাচ্ছে মনে হচ্ছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এনসিপির নেতারা বলছেন মাহফুজের ওপরে এই ধরনের আক্রমণ এটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না, এটা ঠিক হয়নি। মাহফুজ আবদুল্লাহ আবার সেই ফাঁস হওয়া অডিও ক্লিপে সরাসরি তিনি শিবিরকে দায়ী করেছেন। বলেছেন যে আপনাদের এই আন্দোলনের সঙ্গে যারা শিবির রয়েছে তাদেরকে আলাদা করেন, তাদেরকে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কারা করেছে, শিবির এই কাজ করেছে। অর্থাৎ একেবারে সরাসরি ব্যাপারগুলো চলে আসছে। কিন্তু আদৌ কি ইসলামী ছাত্র শিবির এই কাজ করেছে, তার কি কোনো প্রমাণ রয়েছে? যে ছেলেটি এই বোতলটা ছুঁড়ে মেরেছে তাকেও শনাক্ত করা গেছে। ব্যাপারটা তো খুব সহজ, তাকে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যায় যে এর পেছনে কারা রয়েছে। কিন্তু মাহফুজ আবদুল্লাহ স্পেসিফিক বলে দিলেন কারা রয়েছে। এই ঘটনার যা রাজনৈতিক কথা বলছি, যে এনসিপি থেকে মাহফুজ আবদুল্লাহর পক্ষে কথা বলা হলেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্য কথা বলা হচ্ছে। যেমন বিএনপির নেতা রুহুল কবির রিজভী বিএনপির তরফ থেকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এনসিপি যখন যমুনার সামনে যায় তখন তাদেরকে আপ্যায়ন করা হয়, জামায় আদর করা হয়। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে, টিয়ার সেল ছোড়ে, সাউন্ড গ্রেনেড ছোড়ে, জল কামান ছোড়ে। এটা তো দ্বিচারিতা, এটা তো দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি এক দেশে থাকতে পারে না। যে কথা আমরা গতকালকেও আলোচনা করেছি যে জামায় আদর করা হয়েছিল এনসিপিকে, সেই জামায় আদরের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে যে ঘটনা ঘটানো হলো, একেবারেই উল্টো চিত্র আমরা দেখলাম। এই উল্টো চিত্রের কারণেই মূলত জগন্নাথের শিক্ষার্থীরা বেশি খেপেছে এবং তারা এখন পর্যন্ত বলছে যে হাসনাত রায় কি মূল বাংলাদেশ, হাসনাত রায় কি ভালো ছাত্র, আমরা কি কেউ কিছু না, আমরা কি জুলাই যোদ্ধা না? একসঙ্গে যারা জুলাই আন্দোলন করেছে তাদের মধ্যে এই যে বিভেদ তৈরি হচ্ছে এবং এই বিভেদের জন্য মাহফুজ আলমকে দায়ী করা হচ্ছে, ব্যাপারটা খুব বাজে দিকেই যাচ্ছে। অনেকেই মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছেন। সেই ব্যাপারগুলো কি হবে? জগন্নাথের কাকরাইলে যে অবস্থান কর্মসূচি, সেই কারণে ঢাকা শহরে ওই অঞ্চলটা পুরান ঢাকার এই পুরো অঞ্চলটা, শাহবাগ, কাকরাইল, পল্টন, মতিঝিল, এই অঞ্চলটা একেবারে ম্যাসাকার হয়ে গেছে জ্যামে, মানুষ চলতে পারছে না। এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে ঢাকার একটা পুরো অর্ধেক অংশ অচল হয়ে যাবে। এর থেকে সরকার কিভাবে পরিত্রাণ পাবে, সরকার কিভাবে ব্যাপারটাকে সলভ করবে, নাকি গণ আন্দোলনের মুখে উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন, সেই ব্যাপারগুলো সামনেই আমরা দেখতে পাবো। তবে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। অনেকে বলছেন যে আজকে যমুনার সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে সরকার নিজে থেকে ওয়েলকাম করেছে। এনসিপিকে যদি যমুনার সামনে জামায় আদর করা না হতো তাহলে জগন্নাথের ছেলেপেলে তারা যমুনার সামনে গিয়ে এই ধরনের আন্দোলন করার সাহস পেত না, তারা আন্দোলন করত অন্যভাবে, অন্য স্থানে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন মাহফুজ আলম ইঙ্গিত করতে পারে বা মানুষও ভাবতে পারে জামাত করেছে, কিন্তু এটাও স্পষ্ট হয়েছে যে জামাত এটা কখনোই করতে পারে না বা করবে না। এবং তৃতীয় কোনো পক্ষই জামাতের সাথে মাহফুজ আলমের সংঘাতটাকে আরো উস্কে দেওয়ার জন্য এই কাজটা করেছে। তো মাহফুজ আলমের সেটা বুঝতে হবে। তবে মাহফুজ আলম যেটা তিনি হয়েছেন, যেভাবেই হোক না কেন, তিনি হয়তো এই অপমানের যোগ্যটা ছিলেন, কিন্তু তিনি একটা অহেতুক ফালতু বিষয়কে তিনি সামনে এনে দেশের রাজনীতিকে ঘোলাটে করে দিয়েছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে
প্রত্যেকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। আজকে তিনি অপমানিত হয়েছেন। আমি বলি না তার এটা পাপের ফলাফল, আমি বলবো যে মাহফুজ আলমের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আসলে তার কি করা উচিত, তার কোনটা করা উচিত না, কাদের বিরুদ্ধে কথা বলা উচিত এবং কোন বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত এবং কোন বিষয়গুলো উচিত না। তাহলে হয়তোবা মাহফুজ আলম বড় রাজনীতিবিদ হওয়ার আশঙ্কা থাকবে। আর যদি এইভাবে রাজনীতি করতে থাকে বা সংঘাতের দিকে যায়, তাহলে হয়তো মাহফুজ আলম রাজনীতি থেকে হারিয়ে যাবে, তখন হয়তোবা বেশি দূর